বাংলাদেশি এক সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না একটা চমৎকার প্রস্তাব উপস্থাপন করেছেন। সেটা কি? উনি বলেছেন যে পাঠ্যপুস্তকে ডক্টর ইউনূসের নাম বড় রাজাকার হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। দুর্দান্ত একটা প্রস্তাব, তাই না? এখন প্রশ্ন হচ্ছে, উনি এই ধরনের একটা দুর্দান্ত প্রস্তাব কেন দাখিল করলেন? যে কেন করলেন সেটা বুঝতে কিন্তু বিশাল পণ্ডিত হওয়ার দরকার নেই। বিগত 1.5 বছর ধরে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বে যে কর্মকাণ্ড গোটা বাংলাদেশে ঘটেছে সেগুলোকে যদি পর্যালোচনা করা হয় তাহলে আসলেই এই জামায়াত ইসলামের চাইতেও বড় রাজাকার কিন্তু এই মোহাম্মদ ইউনূস, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। কি অদ্ভুত ব্যাপার! এই বাংলাদেশে ওনাকে ক্ষমতায় বসানো হলো, তাই না? তো ক্ষমতায় বসার পর ওনাকে যে স্বাধীনতা বিরোধী কর্মকাণ্ড করতে হবে, স্বাধীনতার সমস্ত স্মৃতিচিহ্নকে ভেঙে চুরে খান খান করে দিতে হবে, এবং উনি আবার বলেন কি যে 24 জুলাইয়ের আগের যত ইতিহাস আছে এগুলোকে ডিলিট করে দিয়ে রিসেট বাটন পুশ করে নতুন স্বাধীনতার ইতিহাস রচনা করতে হবে। একজন অশীতিপর বৃদ্ধের কাছ থেকে এই এক কথা যখন বাংলাদেশের মানুষ শোনে প্রথম, তখন কিন্তু তারা বিস্মিত হয়ে যায়। এই ভদ্রলোকের মাথাটা কি ঠিক আছে? 1971 সালে এই একটা স্বাধীন বাংলাদেশ যদি তৈরি না হতো তাহলে উনি কি আসলে অতঃপর এই একটা অন্তর্বর্তীকালীন সরকারের কি প্রধান উপদেষ্টা, যেটা নাকি প্রধানমন্ত্রীর পদমর্যাদা, সেটা কি হতো না? তা কিন্তু হতো না। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উনি তাহলে নোবেল পুরস্কারও পেতেন না। কারণ খেয়াল করতে হবে, ওনার নোবেল পুরস্কারটা কিন্তু উনি একা পান নাই। এই নোবেল পুরস্কারটা দেওয়া হয়েছিল দুইজনকে, একটা হলো গ্রামীণ ব্যাংককে এবং আর একটা দেওয়া হয়েছিল তাকে, মানে একটাই 2 ভাগ করে। অর্ধেক গ্রামীণ ব্যাংকের ওই যে তসলিমা খাতুন, সে ছিল প্রতিনিধি, আর একজন হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। কিন্তু আমরা দেখেন যে বাকি ওই যে তসলিমা খাতুন না কে জানি বা গ্রামীণ ব্যাংকে দেওয়া হয়েছিল, এটা কিন্তু ভুলে গেছি। এমন প্রচারণা হয়েছে, শুধুমাত্র এই ডক্টর মোহাম্মদ ইউনূসের নামটাই আমরা জানি। এবং এই নোবেল পুরস্কারটা ছিল কমপ্লিটলি একটা তঞ্চকি, একটা মানে প্রতারণা, একটা ধান্দাবাজি, এবং এটা যে একটা বিশাল নীল নকশা ছিল সেটা কিন্তু এই পুরস্কারের মধ্য দিয়েই কিন্তু আমরা বুঝতে পারি। পুরস্কারটা উনি পাইছিলেন এবং ওনার সাথে এই যে গ্রামীণ ব্যাংক পাইছিল কিসে? শান্তিতে, পিস নোবেল প্রাইজ, রাইট? শান্তিতে, খেয়াল করতে হবে, শান্তিতে। এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে যখন নোবেল পুরস্কার পাইলেন, উনি পৃথিবীর কোথায়, কোন দেশে, কোন সমাজে উনি শান্তি প্রতিষ্ঠা করছিলেন? উনি কিন্তু কোনো জায়গাতে শান্তি প্রতিষ্ঠা উনি করেন নাই, বরং ওনার গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে হাজার হাজার পরিবার কিন্তু উচ্ছন্নে যায়, মানে ওই টাকা নেয়, তারপরে মনে করেন যে ঠিকমতো কিস্তি দিতে পারে না, তখন গ্রামীণ ব্যাংকের লোকজন গিয়ে তাদের বাড়ি হামলে পড়ে গরু ছাগল এইগুলো কিন্তু টেনে টুনে নিয়ে আসতো। এরকম ঘটনা কিন্তু বহু ঘটছে। আমি যদি তারপরেও তর্কের খাতিরে ধরি যে হ্যাঁ, ক্ষুদ্র ঋণ প্রকল্প গ্রহণ করে বাংলাদেশের বহু দরিদ্র মানুষের জীবনকে উনি সচ্ছল করছেন, ইটস ওকে, ফাইন, কিন্তু উনি শান্তি প্রতিষ্ঠা কোথায় কীভাবে করলেন এটা তো আমরা দেখি নাই। আমরা কিন্তু এটা দেখি নাই যে শান্তি প্রতিষ্ঠা কোথায় হয়। যখন একটা দেশে মনে করেন যে প্রচণ্ড রকম গৃহবিবাদ বা গৃহযুদ্ধ এইগুলা চলতে থাকে, এবং অতঃপর মনে করেন যে সেই গৃহযুদ্ধ বন্ধ করে দিয়ে তারপরে সেখানে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা, একটা রেগুলার লাইফ এটা প্রত্যাবর্তন করা, বাস্তবায়ন করা, হ্যাঁ, এটাকে শান্তি স্থাপন বলা যেতে পারে। বাট মোহাম্মদ ইউনূস তো এই ধরনের কোনো কিছুই করেনি, তাহলে তাকে শান্তিতে কীভাবে নোবেল পুরস্কার দেওয়া হয়? আর যদি গ্রামীণ ব্যাংক, যেটা নাকি মাইক্রো ক্রেডিট, তাই না? তো মাইক্রো ক্রেডিট অর্থাৎ ক্ষুদ্র ঋণ, এটা তো ভাই অর্থনৈতিক কারবার, টাকা পয়সার কারবার, অর্থনৈতিক কারবার, একটা নতুন ইনোভেশন, যে প্রান্তিক জনগোষ্ঠীকে যদি আপনি জামানত ছাড়া অল্প আপনি ঋণ দেন, সেটা দিয়ে তারা জীবনযাপন করতে পারে। তো ইট ওয়াজ এ নিউ ইনোভেশন ইন ইকোনমিক সেক্টর, অ্যান্ড দ্যাটস ওয়াই হি শুড হ্যাভ অ্যাওয়ার্ডেড ইকোনমি নোবেল প্রাইজ, তাই না? অর্থনীতির যে নোবেল প্রাইজ সেটাই পাওয়ার কথা ছিল। অর্থাৎ এই নরওয়েজিয়ান মানে সুইডিশ যে নোবেল কমিটি,
তো ওরা যদি সত্যিকার অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি মর্যাদা দিতে চাইতো, তার কৃতিত্বের যদি পুরস্কার দিতে চাইতো, তাহলে তাকে দিতে পারতো তোরা অর্থনীতিতে নোবেল পুরস্কার, নট শান্তিতে। খেয়াল করে দেখছেন, এটা মনে হয় অনেকেই বুঝে নাই বা অনেকে জানেও না, আসলে এটা তাৎপর্য উপলব্ধি করতে পারে না। তো যাই হোক, দেখা গেল যে অর্থনীতিতে উনি নোবেল পুরস্কার না পেয়ে উনি নোবেল পুরস্কার পাইলেন শান্তিতে। এবং পরবর্তীতে আমরা যেটা জানি যে আমেরিকার এই বিল ক্লিন্টন পরিবার এরাই বস্তুত ব্যাপকভাবে ওই প্রভাব খাটিয়ে এই সুইডিশ নোবেল কমিটি নাকি শান্তি নোবেল পুরস্কার কি নরওয়ে থেকে দেয় মনে হয়, নাকি শান্তি পুরস্কারটা বোধ হয় নরওয়ে থেকে দেয়। তো যাই হোক, এই কমিটিকে ইনফ্লুয়েন্স করে এবং যতটুকু পরে জানা গেছে মোহাম্মদ ইউনূস নাকি এখানে ব্যাপকভাবে ডোনেশনও করছে। এখন ডোনেশন এই নরওয়েজিয়ান কমিটিকে করছে না কি এই বিল ক্লিন্টনের পরিবারের ওই যে ক্লিন্টন ফাউন্ডেশনকে করছে, যেটা শুনলাম যে ক্লিন্টন ফাউন্ডেশনকেই করছে, এবং যার ফলশ্রুতি হলো এই নোবেল পুরস্কার। এবং এই নোবেল পুরস্কারটা দিয়ে বস্তুত ওই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তো মানে গড়ে তোলা হয় যে তাকে ভবিষ্যতে বাংলাদেশে ক্ষমতা আনবে, এটাই। এবং কেন আনবে সেটাও কিন্তু আমরা বুঝতে পারি। সেটা হচ্ছে যে এখানে যতটা না বাংলাদেশের উন্নতি বা গণতন্ত্র বা ধর্মনিরপেক্ষতা ফিরিয়ে আনা, তার থেকে অনেক বেশি বাংলাদেশে ওই এখন যেটা আমরা বুঝতে পারি যে বাংলাদেশে বস্তুত স্বাধীনতা বিরোধী যে চক্র, তাদেরকে ক্ষমতায়ন করা, এটাই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় আনার মূল উদ্দেশ্য। কেন এটা? কারণ 1971 সালে খেয়াল করতে হবে যে যারা স্বাধীনতাপন্থী ছিল তার এগেনস্টে ছিল কিন্তু আমেরিকায় কিন্তু পাকিস্তানকে অস্ত্রপাতি টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছিল, এবং আমেরিকান অস্ত্র দিয়েই কিন্তু পাকিস্তানি সেনারা এই যে বাঙালিদেরকে হত্যা করছিল। এবং তখন যে প্রবল পরাক্রান্ত যে সোভিয়েত ইউনিয়ন, তারা ছিল পরাশক্তি, এবং বস্তুত তাদের ভয়ঙ্কর রকম বিরোধিতা এবং ভেটো পাওয়ারের কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো এইটা ছিল আমেরিকার কাছে একটা ভয়ঙ্কর পরাজয়। আমেরিকা এই পরাজয় কোনোদিনও হজম করতে পারে নাই। বস্তুত সেই পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্যেই তারা চেয়েছিল যে দলকে তারা 1971 সালে সমর্থন করেছিল, 50 বছর পরে বা 100 বছর পরে হইলেও তাদেরকেই বাংলাদেশে প্রতিষ্ঠিত করে দেখিয়ে দেওয়া, যে মানে প্রমাণ করা যে দে ওয়ার রাইট। এবং সেই কাজটাই কিন্তু 2024 সালের 5 অগাস্টে কিন্তু এই আমেরিকা করছিল। দেখেন, বাংলাদেশের থেকে আমেরিকার খুব বেশি চাওয়া পাওয়ার নাই। যারা বলে যে বাংলাদেশ হলো স্ট্র্যাটেজিক্যালি জিওপলিটিক্যালি খুব একটা দুর্দান্ত কৌশলগত অবস্থানে, এইটা ওইটা সেটা, আরে ভাই এগুলো কমপ্লিটলি ভোগাস। আসল ঘটনা হলো আমেরিকা যে পরাজিত হয়েছিল 71 সালে, এইটার তারা প্রচণ্ড প্রতিশোধ নেওয়ার জন্য প্রথমত 75 সালে তারা বঙ্গবন্ধুকে হত্যা করছিল, এবং পরে বঙ্গবন্ধুর মেয়ে যখন ক্ষমতা এসে 15 বছর ধরে আমেরিকাকে থোড়াই কেয়ার করে বাংলাদেশ চালাচ্ছিল, তখন আমেরিকা প্রচণ্ড রকমভাবে ক্ষিপ্ত হয়ে যায়, এবং তখন ডেসপারেটলি তারা এইবার এই শেখ হাসিনাকে কীভাবে উৎখাত করতে হবে এই ষড়যন্ত্র তারা পাকাতে থাকে। এবং যারই ফলস্বরূপ হচ্ছে এই ডিপ স্টেটের ব্যাপক অর্থায়ন এবং ব্যাপক অংশগ্রহণ, জাতিসংঘকে ব্যবহার করে অ্যাট এনি কস্ট এই শেখ হাসিনার সরকারকে উচ্ছেদ করে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাড়ানো, এবং বসিয়েই আওয়ামী লীগ যারা নাকি স্বাধীনতার পক্ষের শক্তিদেরকে বাংলাদেশ থেকে একেবারে চিরতরে উচ্ছেদ করে দিয়ে একেবারে প্রকাশ্যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতার বিপক্ষে কথাবার্তা বলা শুরু করে, জামায়াতকে ক্ষমতা আনার জন্য যাবতীয় প্রচেষ্টা করে। এটা তো সবাই এখন জানে। এবং বাংলাদেশে যাতে ভবিষ্যতে কোনো দিনও মুক্তিযুদ্ধের কোনো চেতনা আর উজ্জীবিত না হয়, এই জন্য যত রকম মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন আর্টিফ্যাক্টস, যত আর্কিওলজিক্যাল আর্টিফ্যাক্টস অথবা যত স্মৃতিচিহ্ন টিহ্ন যা কিছু আছে ভেঙ্গে চুরে একেবারে গুড়িয়ে দেয়, তাই না? এবং নট অনলি দ্যাট, মুক্তিযুদ্ধের পক্ষে যারা কথাটা বলতো তাদেরকে ধরে নিয়ে জেল হাজতে ঢুকায়, মুক্তিযোদ্ধা যেখানে যারা ছিল তাদের গলায় জুতার মালা দেয়। এবং এই যে সাংবাদিক, এই যে মঞ্জুরুল আলম পান্না, এরাও মুক্তিযুদ্ধের পক্ষে একটা কি অনুষ্ঠান করতেছিল প্রেস ক্লাবে, সেখানে গিয়ে পুলিশ তাদেরকে ধরে তারপরে তাদেরকে জেল হাজতে ঢুকায় এবং 2-3 মাস জেলের মধ্যে ছিল। তাহলে এই যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির একেবারে
লেটেস্ট যে নেতা সে তো এই ডক্টর মোহাম্মদ ইউনূস। অতএব যেহেতু বাংলাদেশের স্বাধীনতার বিরোধী যারা ছিল তাদেরকে আমরা রাজাকার বলি, সেই হেতু মঞ্জুরুল আলম পান্না এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলছে যে বাংলাদেশের ইতিহাসে এই মোহাম্মদ ইউনূসকে একেবারে রাজাকার শিরোমণি হিসাবে আখ্যায়িত করা হোক। আমার মনে হয় যে সে যথার্থ প্রস্তাব করছে। তবে মঞ্জুরুল আলম পান্নাকে এটাও বুঝতে হবে যে উনি যে ওই প্রেস ক্লাবে যে অনুষ্ঠানটা করছিলেন সেদিন তাদেরকে কিন্তু বেইজ্জতি করছিল কিন্তু জামাতের লোকজন না, বিএনপির লোকজন, ঠিক আছে? অথচ সেই বিএনপির লোকজনই কিন্তু এখন আবার সেই বিএনপি কিন্তু এখন আবার মুক্তিযুদ্ধের ধ্বজাধারী হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। আমার মনে হয় যে এখানে ওই সর্ষের মধ্যেই ভূত বলে কিছু একটা, যে ওই আমরা প্রবাদ শুনি না, সেরকম কিছু একটা ঘটছে। হঠাৎ করে এরা যদিও ওই মানে বিএনপি ওই মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি হিসাবে দাবি করছে, বাট এরাই কিন্তু এই মঞ্জুরুল আলম পান্নাকে কিন্তু বেইজ্জতি করেছিল, সেটাও কিন্তু মনে রাখতে হবে। ধন্যবাদ।